দুই বস্তা 1000 টাকার নোট, তারপরে আপনার যেগুলো 500 টাকা 100 টাকার নোট উনারা বলতেছে আমাদের সামনে। যেখানে সংসদ সদস্য বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বস্তা প্রতি টাকা, যা গুনতে আনা হয়েছে 40টির মতো মেশিন, সময় লেগেছে অন্তত 5 দিন। টাকার অঙ্ক দেখা আমি নিজে আসলে টাস্কি খাই দিছি। পরিমাণটা কত? $500 কোটি। শেখ হাসিনার নেতৃত্বাধীন এক দানবীয় সরকারের অন্যতম এক গুরুত্বপূর্ণ দানব ধরা পড়েছেন। তিনি পালাচ্ছিলেন, তারপর তাকে এয়ারপোর্ট থেকে বিমান থেকে যতদূর জানা যায় রীতিমতো তুলে আনা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দর্শক, এইমাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। একজন আওয়ামী লীগের মন্ত্রীর বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার করেছে। 5 দিন ধরে টাকা গণনা শেষ হয়েছে। আজকে কত হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে সেই ভিডিওটি আমরা দেখি। প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া খবর, গরম এবং তাজা খবর। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন 100 কোটি টাকা নিয়ে কিন্তু পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে ওবায়দুল কাদের, তাও আবার সেনাবাহিনীদের কাছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আওয়ামী লীগের কোন কোন নেতারাও সেনাবাহিনীর কাছে আটক হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। শেষে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন গোলাম মাওলা রনি সাহেব কিন্তু বলেছে এবং প্রমাণ সহকারে তথ্য দেখিয়েছে এবং বলেছে যেখানে সচিবালয়ে জয় ছিলেন সেখানে কিন্তু আসলে তার মাথায় সমস্যা, এমন কথা কিন্তু বলেছে। শুধু তাই নয়, সচিবালয়ে কিন্তু পুলিশ কর্মকর্তাদেরকে চেঞ্জ করা হচ্ছে। সেই সাথে বাংলাদেশের দুর্নীতি মুক্ত হবে এমনটাও আশ্বাস কিন্তু দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনার বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। তার আগে যারা এখন এই ভিডিওতে লাইক দেননি, দ্রুত এই ভিডিওতে লাইক দিয়ে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। চলুন তাহলে আমরা এই ভিডিও থেকে লাইক দিয়ে ধারাবাহিক বেশি বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। দেখা আমি নিজে আসলে টাস্কি খাই দিছি। পরিমাণটা কত? $500 কোটি। দর্শক, গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা নিয়ে মানে এই মুহূর্তে টক অফ দ্য কি বলা হয় যে সিটি বলেন কান্ট্রি বলেন, রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে $500 কোটি আত্মসাতের অভিযোগ আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর পাশাপাশি ওনার ছেলে জয় এবং টিউলিপের বিরুদ্ধে। তবে এই 3 জন ক্যারেক্টারের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে রেড জোনে আছে টিউলিপ। কারণ শেখ হাসিনা তিনি দেশের বাইরে আছেন, সচিবালয়ের জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছেন। সো তাদেরকে দেশে ফিরাই আইনা বিচার করবে, ওইগুলা পরে তারা যা ক্ষতিগ্রস্ত হওয়ার হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় বাটে পড়ে নাই, সেটা হচ্ছে টিউলিপ, শেখ রেহানার মেয়ে। গেল আমি এই আন্দোলনটা চলাকালীন আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রথম একজন এমপি হিসাবে তিনি একটা ইনভেস্টিগেশনের মুখোমুখি হয়েছিলেন যে তিনি তার যে আয়, 1 বছরের আয়ের একটা ইস্যু সম্ভবত লুকাইছিল, পরবর্তীতে এটা আবার সলিউশন হয়েছে। কিন্তু এই ধাক্কা যাইতে না যাইতে এবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেভাবে এই নিউজটা ছাপাচ্ছে, সুতরাং লেবার পার্টি থেকে মন্ত্রী পদটা হারাইতে পারে টিউলিপ। কারণ দুর্নীতির ইস্যুগুলা এত বড় ইস্যু পশ্চিমা রাষ্ট্রগুলোতে, তখন টাকার পরিমাণ কত। আমরা যদি দেখি যে গ্লোবাল ডিফেন্স কর্প তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে যে রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছিল, যাতে মধ্যস্থতা করেছিল সচিব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। সম্প্রতি এই বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি 2018 সালে চালু হয়েছে। বিভিন্ন দেশের পৃথিবীর সামরিক ও প্রতিরক্ষা খাতে তারা দুর্নীতির অনুসন্ধান করে থাকে। তো প্রতিবেদনটির মতে বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্প হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি পুরোপুরি বাস্তবায়নের পর 20% সারা বাংলাদেশের যে বিদ্যুতের চাহিদা সেটা পূরণ হবে। রাশিয়ার সহযোগিতায় এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয়েছে $1265 কোটি। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ হয়েছিল। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম, আপনারা সকলে জানেন পুতিন কাকুর দেশ, বেসিক্যালি মাফিয়া দেশ, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস সারা পৃথিবীতে চলে। তাদের কাজ হচ্ছে প্রকল্প চালানো। চীনও কিন্তু একই স্টাইলে পৃথিবীর অনেক দেশে তাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করে। এই প্রতিবেদনটিতে আসা তথ্য অনুযায়ী নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় ফাইসা যাচ্ছে টিউলিপ, একদম টোটাল বাদ হয়ে যাবে। রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা এবং তার পরিবারের কয়েকজন সদস্য, মানে টোটাল টাকার 30% গেছে এইভাবে। 2013 সালে প্রেসিডেন্ট পুতিনের সাথে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতা করে দিয়েছিল টিউলিপ সিদ্দিক।
2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামক একটি ভুয়া কোম্পানি চালু করেছিল টিউলিপ সিদ্দিক আর শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রীয় জুমানা ইনভেস্টমেন্ট নামক একটা কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করা হতো। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামক একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করেছিল। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি। গেল বৃহস্পতিবারই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা জানিয়েছেন। আমরা যদি দেখি আর কি, আপনার প্রকল্পটির 90% হচ্ছে রাশিয়ার ঋণ, 10 ভাগ দিচ্ছিল বাংলাদেশ সরকার। আর এটাতে আপনার চলতি বছর প্রথম ইউনিট এবং 2025 সালে দ্বিতীয় ইউনিটের কাজ সম্পন্ন হওয়ার কথা। এখন এই প্রতিবেদনটা আপনার যখন প্রকাশিত হলো, স্বাভাবিক এত বড় অঙ্কের টাকার কথা শুই না কারই না মাথা ঘুরান। স্বৈরাচার হাসিনা পালানোর পরপরই লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়েছেন লোটাস কামাল ও তার মেয়ে। এক ভিডিওতে দেখা যায় মেয়ে নাফিজা কামাল দুটি লাগেজ বহন করছে আর তার সাথে হেঁটে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী। এ সময় আরও কিছু লাগেজ কয়েকজন এগিয়ে দেয়। 2019 সালে আওয়ামী সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। 5 বছরে দেশের অর্থনীতিতে খুব একটা অবদান রাখতে না পারলেও দুর্নীতির মাধ্যমে নিজের পকেট সমৃদ্ধ করেছেন তিনি। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মালিক বনে যান লোটাস কামাল। লোটাস কামাল দেশের হাজার কোটি টাকা আত্মসাৎ করতে বাড়িয়েছে ব্যাংক খাতে খেলাপি ঋণ, মূল্যস্ফীতিকে ঠেকিয়েছে আকাশচুম্বিতে, লাগামহীন অর্থ পাচার তৈরি করে চরম ডলার সংকট। গবেষণা তথ্য বলছে 2009 সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে লোটাস কামাল দায়িত্ব গ্রহণের পর তা 1,55,000 কোটি টাকায় গিয়ে ঠেকে। 6 থেকে 7% থাকা মূল্যস্ফীতিকে 10% নিয়ে যায় লোটাস কামাল। ক্ষমতার অপব্যবহার করেছেন দেশ জুড়ে। রাজধানীর গুলশানে প্রভাব খাটিয়ে 14 তলার অনুমতি নিয়ে 20 তলা ভবন গড়ে তুলেছেন মুস্তফা কামাল। 14 তলার উপরে 6 তলাই বাড়ানো হয়েছে নকশার বাইরে। লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামাল সহ আওয়ামী লীগের আরও কিছু নেতাদের সাথে নিয়ে রিক্রুটিং এজেন্সি গড়ে তুলে খোদ অর্থমন্ত্রী তৈরি করেন মালয়েশিয়া কর্মী পাঠানোর সিন্ডিকেট। হাতিয়ে নেন 20,000 কোটি টাকারও বেশি অর্থ। এখানেই শেষ নয়। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই নিজেকে কুমিল্লা 10 আসনের একমাত্র অভিভাবক বলে দাবি করতেন সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপি জামাত নেতাদের আওয়ামী লীগে যোগ দেওয়ার সুযোগ করে দিতেন তিনি। শুধু তাই নয়, বড় বড় পদের জন্য নিতেন কোটি কোটি টাকা। এমনকি জনপ্রতিনিধিদের চেয়ারে বসাতেও বড় বাণিজ্য করতেন সাবেক এই অর্থমন্ত্রী। এখন শুধু লোটাস কামালকে নয়, সাথে দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার দাবি দেশবাসী। এই মুহূর্তে সচিবালয়ের যে গুরুত্বপূর্ণ পদ এবং পদবি, সেখানে নিয়োগ লাভের জন্য যে দৌড়াদৌড়ি এবং হুড়োহুড়ি হচ্ছে, তার ফলে রাষ্ট্রের কি ক্ষয়ক্ষতি হচ্ছে, ব্যক্তিগতভাবে যারা আগে আওয়ামী লীগের বড় পদ পদবিতে ছিলেন তাদের কি ক্ষয়ক্ষতি হচ্ছে, বিএনপির কি ক্ষতি হচ্ছে, জামাতের কি ক্ষয়ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি যতটুকু জানি, আমার যে বাস্তব অভিজ্ঞতা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত কথা বলবো যে পুলিশ প্রশাসনের যে নিয়োগ বদলি, তার ফলে আসলে কি হচ্ছে, সত্যিকার অর্থে কারা কতটুকু লাভবান হচ্ছে। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে থানাগুলোতে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য বিএনপির লোকগুলো সেই পুরনো কায়দায় যেভাবে থানাকে ব্যবহার করছে, এর ফলে আলটিমেটলি বিএনপির কতটুকু লাভ হবে এটা আমি বলতে পারবো না, কিন্তু অনেকে সেই যে বলার চেষ্টা করছেন যে তাদের আসলে লাভ কি হচ্ছে। তো এই থানার যে মামলা এবং এই সকল কর্মকাণ্ডের ফলে বিএনপির আসলে কি লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যদি বিএনপি এই মুহূর্তে বিচার না করে, বিশ্লেষণ না করে, তাহলে সামনের দিনগুলোতে তাকে অতীতের মতোই পরিণতি ভোগ করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির সাবেক কর্মকর্তা
পুলিশের কিছু কর্মকর্তা এবং সিভিল সার্ভিসের কিছু কর্মকর্তা। এর মধ্যে হাতে গোনা 2-1 জন যারা সরাসরি বিএনপি অফিসের সাথে জড়িত ছিলেন, কষ্ট ভোগ করেছেন, জেল খেটেছেন। আবার অনেকে এই সময়টিতে বিএনপি অফিসে বসেছেন এবং সঙ্গে সঙ্গে ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে অনেক যে গোয়েন্দা এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে তথ্য পাচার করে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে এই তাদের একটা বিরাট অংশ এই মুহূর্তে যেভাবে তাণ্ডব চালাচ্ছেন, যা সকলের নিকট দৃষ্টিকটু মনে হচ্ছে। এবং এর ফলে অনেক ভালো ভালো লোক যারা এতদিন ধৈর্য ধারণ করেছেন তারাও ফ্রন্ট লাইনে এদের কারণে বিএনপিকে রাজনৈতিকভাবে একটা নাজেহাল অবস্থার মধ্যে ফেলে দিচ্ছেন। উদাহরণ হিসেবে বলি, চেয়ারপারসন এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে একসময় কর্মরত ছিলেন প্রশাসনের একজন কর্তা, নাম সাত্তার সাহেব। আমি তাকে যতটুকু দেখেছি নরম, ভদ্র এবং বিনয়ী একজন মানুষ। তো তার নেতৃত্বে এখন অবসরপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন, বঞ্চিত যারা কর্মকর্তা রয়েছেন এবং যাদের শরীরে বিএনপির ট্যাগ লাগানো, যারা বিএনপির লোক এবং আওয়ামী লীগ তাদেরকে টার্গেট করেছে এবং বঞ্চিত করেছে, তারা প্রজাতন্ত্রের কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ দলবাজি করত, বিএনপি করত। এখন যেভাবে প্রশাসনের আওয়ামী লীগে যারা আছে তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা হচ্ছে, যারা যোগ্যতার চাইতে আওয়ামী লীগ করতে হবে, ছাত্রলীগ করতে হবে, এই অপকর্মে যারা জড়িত তাদেরকে যেভাবে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হয়তো 100 জনকে ট্যাগ করা হচ্ছে, তার মধ্যে 10 জন ভালো আছেন, 90 জনই খারাপ। আবার বিএনপির জমানাতে যে কাজটি আওয়ামী লীগ করেছিল, বিএনপিকে ট্যাগ দেওয়ার চেষ্টা করেছিল অনেক লোক, কিন্তু আসলে বিএনপির নাম ভাঙিয়ে তখন বাড়াবাড়ি করেছিল এবং এটি আমাদের সিভিল সার্ভিসের বা পুলিশ সার্ভিসের জন্য খুবই ক্ষতিকর। এখন ওই সময়টাতে আওয়ামী লীগ যাদেরকে বাদ দিয়েছিল তারা আবার নতুন করে সংগঠিত হচ্ছে এবং এদের নেতৃত্বে পুলিশের কয়েকজন কর্মকর্তার নাম আসছে, আর বিএনপির কয়েকজন কর্মকর্তার মানে সিভিল সার্ভিসের কয়েকজন কর্মকর্তার নাম আসছে। তার মধ্যে সিভিল সার্ভিসে সাত্তার সাহেবের নাম আসছে, যিনি ম্যাডামের পিএস হিসেবে চাকরি করেছেন এবং তার সরকারি চাকরির মেয়াদ চলে যাওয়ার পরেও তিনি ওই অফিসে দায়িত্ব পালন করেছেন। সমস্যা কি? সমস্যাটা হলো তারা অফিসার্স ক্লাব দখল করার জন্য সেখানে কাউন্টার বৈঠক করেছেন। আবার অফিসার্স ক্লাবে যেটা নজিরবিহীন কখনোই ঘটেনি, সেটা হলো সরকার সমর্থিত যারা অফিসার্স রয়েছেন, সাবেক সরকার সমর্থিত, আওয়ামী লীগ সমর্থিত, মেজবার নেতৃত্বে উনিও সচিব। তো মেজবা সাহেব যখন এরকম একটা বৈঠক ডাকবেন, সেটার খবর পেয়ে আবার ওই আন্দোলনের যারা ছাত্র তারা অফিসার্স ক্লাবে ঢুকে পুরো ক্লাব দখল করে নিয়েছে। তাহলে বোঝার চেষ্টা করুন যেটা অফিসার্স ক্লাবের জীবনে কখনো ঘটেনি। সেখানে আওয়ামী লীগের সুবিধাভোগী শ্রেণীরা বৈঠক করবেন, সেটা প্রতিহত করার জন্য আন্দোলনকারী ছাত্ররা, সমন্বয়করা, তারা দলবল নিয়ে সেখানে তাদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্য ঘেরাও করেছেন এবং সেখানে তারা সেই অফিসার্স ক্লাবে বসে ঠিক জাস্ট লাইক এ অফিসার তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং এর ফাঁকে আবার বঞ্চিত কর্মকর্তারা এই অফিসার্স ক্লাবে গিয়ে হুমড়িতুমড়ি করেছেন। তাহলে অফিসার্স ক্লাবের যে ইমেজ, এটা যে যাকে বলে গুরু গাম্ভীর্যতা, সবকিছু ধুলায় তছনছ হয়ে গিয়েছে এবং এর ফলে বিএনপির কতটুকু লাভ হলো, আওয়ামী লীগের কতটুকু লাভ হলো, ছাত্রদের কতটুকু লাভ হলো সেটা বলতে পারবো না। তবে রাজনৈতিকভাবে বিএনপি এবং জামাতের মারাত্মক ক্ষতি হয়ে গেল। এর কারণ হলো এই যে সাত্তার সাহেব, যিনি দীর্ঘদিন বিএনপি সেবা করে চলেছেন, এই মানুষটি জামাতের টার্গেটে পরিণত হয়েছে এবং তাকে নিয়ে তার বিভিন্ন ছবি, বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তিনি কি করেছেন বা করেনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু তার যৌবনকালের একটি ছবি যেখানে তাকে খুব রাগী, অনেকটা ঠিক ওই যাকে বলে সন্ত্রাসী টাইপের দেখায়, এইরকম মোটা তাজা একটা ছবি দিয়ে, এখন কিন্তু সত্তার সাহেব অনেক শুকিয়ে গেছেন, একদম নরম সরম, কিন্তু তার মোচওয়ালা সে বিশাল ছবি দিয়ে গোল গোল চোখ, মানে একদম নায়ক উজ্জ্বলকে যদি ভিলেন বানানো হয় সেরকম একটা ছবি, সেরকম একটা সত্তার সাহেবের ছবি দিয়ে জামাতের যারা কর্মী এবং সমর্থক সোশ্যাল মিডিয়াতে খুবই ইনফ্লুয়েন্সিয়াল, তারা দেশ বিদেশে এমন প্রচার করছেন যে এই লোকটাকে রীতিমতো ইতিমধ্যে ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। তো এর বাইরে কতজন বিএনপির সেই সাবেক আমলা কর্মকর্তা নিয়োগ পেয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু প্রশাসনে যাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো, তারপরে ইতিমধ্যে ভালো ভালো যে প্রাইস পোস্টিং যে জায়গাগুলো সেখানে যাদেরকে বসানো হয়েছে, এদের কারোর সঙ্গে বিএনপির সম্পর্ক নাই। এদের অনেকের সঙ্গে জামাতের ভালো সম্পর্ক এবং এদের প্রায় সবাই 1/11 সময় সুবিধা প্রাপ্ত এবং সেনাবাহিনীর সঙ্গে এদের খুব ভালো সম্পর্ক, একেবারে গুরুত্বপূর্ণ ক্রিম জায়গাতে। ফলে সচিবালয়ে এই যে বিএনপি যে লাফালাফি করছে অফিসার্স ক্লাবে, বিএনপি যে স্লিপ পাঠানোর চেষ্টা করছে, এটির কতটুকু ক্রিয়া হয়েছে, কতটুকু প্রতিক্রিয়া হয়েছে, এটি আমি
এই জাস্ট বলার চেষ্টা করলাম, আপনারা বুঝে নেন। এবার পুলিশের কথা বলি। পুলিশের কিছু সাবেক কর্মকর্তা যারা খুবই অভিজ্ঞতা সম্পন্ন, এদের মধ্যে কয়েকজন অত্যন্ত মেধাবী, কিন্তু তারা যে চেষ্টা করছেন, চেষ্টা করে বিএনপির যে সত্যিকার মেধাবী বঞ্চিত যারা লোকজন আছেন তাদেরকে ভালো ভালো পদে দিতে পেরেছেন আমি এখন পর্যন্ত দেখিনি। কিন্তু এর মধ্যে অনেকগুলো পদ পদবিতে কিন্তু কৌশলগতভাবে অনেকে নিয়োগ লাভ করে ফেলেছেন, এবং অনেকে যে পাইপলাইনে আছেন তার মধ্যে ঠিক সত্যিকার অর্থে বিএনপির জন্য ডাইহার্টেড, তারপর খুবই মেধাবী, যোগ্যতম, এবং আগামী দিনে বিএনপির জন্য লাভজনক হতে পারে, উপকার পেতে পারে, এই ধরনের ব্যক্তিত্ববান সাহসী কর্মকর্তা এই গত কয়েকদিনে নিয়োগ পেয়েছেন, এটা আমি এখন পর্যন্ত দেখিনি। আওয়ামী লীগের লোকজন চলে যাবেন, মানে আওয়ামী লীগের যেমন কে পড়ে ঢাকা ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, আলটিমেটলি নতুন নিয়োগ হয়েছে, আইজি নিয়োগ হয়েছে, সিআইডিতে নিয়োগ, মানে যে খুব কে পোস্টগুলো, এই কে পোস্টগুলোতে বিএনপি এখনো পর্যন্ত দিতে পারেনি। কিন্তু না দিয়ে তারা যে কাজগুলো করেছে তার ফলে এই সুযোগে যারা এসেছে তাদের দ্বারা বিএনপির কোনো উপকার হবে না, বরং ক্ষতি হবে। বরং এই সময়টিতে বিএনপি যারা লোকজন এই তালিকা করার চেষ্টা করেছে বা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে, এটি হিতে বিপরীত হয়ে যাচ্ছে। গেল দুটো। 3 নম্বরে যেটা আমি বলতে চাচ্ছি সেটি হলো যে বিভিন্ন থানাতে মামলা দেওয়া, একেবারে গণহারে মামলা দেওয়া। আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টিতে বিভিন্ন থানাতে মামলা দেওয়ার চাইতে বিভিন্ন থানাতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে এইগুলো কুল্লো খালাস করা সবার আগে প্রয়োজন ছিল। এবং এই যে একটা ব্রিদিং স্পেস বিএনপি পেল এই সময়তে তারেক রহমান থেকে শুরু করে বেগম জিয়া থেকে শুরু করে দলের যত শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যায়ে যে মামলার পাহাড় জমে আছে, বলা হচ্ছে 50 লাখ মামলা, এই মামলাগুলো যদি একটা টার্গেটে 15 দিনের মধ্যে খালাস করার জন্য বিএনপি চাপ প্রয়োগ করত এবং অন্য কোনো দিকে না থাকে বিএনপি এই জিনিসটিকে আগে খালাস করতো, তাহলে বিএনপির জন্য সবচেয়ে ভালো হতো। এরপর দ্বিতীয় ফেজে গিয়ে বিএনপির যখন নির্বাচন করার সময় আসতো তখন সে আসলে ক্রিমিনাল কেস এটা যেকোনো সময় দেওয়া যেত, কিন্তু এখনো পর্যন্ত পুলিশে প্রশাসনে কোনো জায়গাটাতেই তাদের কোনো প্রভাব বিস্তার হলো না, তাদের নেটওয়ার্ক তৈরি হলো না। কিন্তু এর মধ্যে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশকে উদ্বুদ্ধ করে যে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, আলটিমেটলি এ থেকে করে বিএনপির মারাত্মক ক্ষতি হয়ে যাবে। বিএনপি একটা বড় দল এবং এই দলের দুঃসময় আমি এসেছি এবং এখনো পর্যন্ত বিএনপি সুসময় এসেছে তার 1% কোনো সম্ভাবনা আমি দেখছি না। বরং 2018 সনে নির্বাচনের আগে মাস খানিক সময়, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর, এই পুরো ডিসেম্বরের 15 তারিখ 2018 নভেম্বর মাসের পুরোটা সময় এবং ডিসেম্বর মাসের পুরো সময়টাতে বিএনপির জন্য আওয়ামী লীগের অধীনে যে সম্ভাবনাটুকু ছিল, যে নিঃশ্বাস ফেলার সময়টুকু ছিল, যে দরজাগুলো খুলে গিয়েছিল, সেটার 25% কিন্তু এখনো হয়নি। আপনি মির্জা আব্বাস সাহেবের কথাই চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ডেকেছেন, তিনি গিয়েছেন। উইদাউট অ্যাপয়েন্টমেন্টে গিয়ে দেখেন তো আপনি তার সাথে দেখা করতে পারেন কিনা। বা সচিবালয়ে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা গিয়ে উপদেষ্টাদের সঙ্গে বিনা নোটিশে দেখা করে আসতে পারবেন না। আপনারা বিনা নোটিশে গিয়ে 5 জন লোক ক্যান্টনমেন্টে ঢুকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে আসেন, পারবেন না। ভাইরা যারা এই সমন্বয়, যারা একেবারে বাচ্চা বলছি আমরা যাদেরকে, তারা কোনো নোটিশ ছাড়া, এই আমি যে লোকগুলোর কথা বললাম, ডক্টর ইউনূস, যেকোনো উপদেষ্টা, সেনাপ্রধান, এখানে কোনো নোটিশ ছাড়া 1 মিনিটের মধ্যে তারা সেখানে ঢুকে যেতে পারে। তো কাজেই বিএনপি যেখানে মির্জা ফখরুল থেকে শুরু করে মির্জা আব্বাস থেকে শুরু করে অন্তত শীর্ষ 10 জন নেতা এই জায়গাগুলোতে কোনো রকম নোটিশ ছাড়া যদি তারা যেতে না পারেন, তাহলে আপনার অবস্থানটা কি, আপনি এখন কোথায় আছেন, আপনার ওজন কতটুকু, আকার কতটুকু, আকৃতি কতটুকু, এগুলো আমি আর কিভাবে আপনাদেরকে বোঝাবো। কাজেই সাবধান হন, নিজের পকেট সামলান, বগল সামলান, দল সামলান, অন্যের বিরুদ্ধে লড়াই করে আগে নিজের পায়ের উপর যে আপনার আস্থা বিশ্বাস এটি অর্জন করুন, তারপরে সিদ্ধান্ত নিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।